আপনার চিকিৎসার ভীষণ চাহিদা, সবাই দেখাতে চান, সবাই বলেন যে আমি আপনাকে একবার দেখাতে চাই। তো এই যে ধরুন আসানসোল, বাঁকুড়া, গুয়াহাটি বা এর পরেও যেখানে যাবেন বা এর আগেও যেখানে গেছেন, মানুষ চাইলে জোর করে হলেও আপনার কাছে কষ্ট করে হলেও আসতে পারতো কলকাতার চেম্বার, হাওড়ার চেম্বারে। কিন্তু আপনার এই জেলায় জেলায় মানে পরম্পরা আয়ুর্বেদ এই কার্যক্রমটা কেন এবং কেনই বা পৌঁছানো? দেখুন, প্রথম যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি আমার ক্লিনিক্যাল লাইফে আমি যত লক্ষ পেশেন্টকে দেখেছি, আমি এমন পেশেন্ট হাতে গোনা পেয়েছি যাদের কোনো সমস্যা হয়েছে এবং তারা সরাসরি আমার কাছে এসেছেন। ক্লিনিকে যে পেশেন্টরা আসেন বেশিরভাগ ক্ষেত্রে তারা এরকম এত ফাইল নিয়ে আসেন এবং সেই ফাইলের মধ্যে প্রচুর টেস্ট থাকে এবং তার সাথে প্রচুর ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান থাকে। তারা অনেক ডাক্তারবাবু চেঞ্জ করেছেন, তারা অনেক কিছু করেছেন, এমনকি তারা অ্যালোপ্যাথিও করেছেন, কেউ হোমিওপ্যাথি করেছেন, কেউ ইউনানি করেছেন। অনেক কিছু করার পর তারপরে হচ্ছে আয়ুর্বেদ, অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসা পশ্চিমবাংলায় ডক্টর দেবব্রত সেনকে সবাই চেনেন জানেন, দেন আমার কাছে এসেছেন। কিন্তু সেই জায়গা থেকে আমি কিন্তু বলতে পারি যে আমি কিন্তু কোনো পেশেন্টকে প্রথম পাই না। সব কিছু করার পর এত কিছু করলাম, এতে কি কমবে? অনেক মানুষ তো ক্লিনিকে এসে বলেন যে বাবা কত ডাক্তার দেখি, যে তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি কি আমার অসুখ কমাবে? কত সিনিয়র ডাক্তার দেখিয়েছি, হয়নি। সেই পেশেন্ট যখন 2-3 মাস পর রিপোর্ট করছেন, আগে কেন আসি? এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আর সত্যি বলতে সেটা আমার বাবা আমাকে শিখেছেন, জানিস তো, খুব প্রয়োজন ছাড়া মানুষকে আমি রিপোর্ট করতে দিই না। ধরুন কেউ ব্লাড সুগার নিয়ে আসছেন, তার ব্লাড টেস্ট করতে হবে। কেউ থাইরয়েডের সমস্যা নিয়ে আসছেন, তার থাইরয়েড টেস্ট করতে হবে। কারো সন্দেহ করছি যে কোনো জায়গায় ক্যান্সারের প্রবণতা আছে কিনা জানা প্রয়োজন, সেক্ষেত্রে তার সেই সংশ্লিষ্ট পরীক্ষা করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু এটুকু আমি বিশ্বাস করি, একজন ডাক্তারবাবুর কাছে কিন্তু তার স্টেথোটা অনেক গুরুত্বপূর্ণ। একটা স্টেথো যে আমরা বুকে বসাই, একটা অ্যাজমা পেশেন্টের আমরা রঙ্কি শুনতে পাই, ক্রেপ শুনতে পাই, সেই সাঁই আওয়াজ, কোন জায়গায় কনজেশন হচ্ছে চেস্টে সেটা শুনতে পাই। এই শোনার ধৈর্যটুকু আমাদের ডাক্তারবাবুদের রাখতে হবে, ভীষণ দরকার আমাদের। আমরা অ্যানিমিয়া হিমোগ্লোবিন টেস্ট করে দেখতে পাবো, কিন্তু অ্যানিমিয়ার পাশাপাশি আমরা চোখের নিচের অংশে দেখতে পাবো। জন্ডিস আমরা এলএফটি টেস্ট করে দেখতে পাবো। প্যারালাল জন্ডিস আমরা চোখের ওপর পাতায় দেখতে পাবো। তার শরীরের মধ্যে কত রকম কি সমস্যা আছে, তার জিভ কোটেড না আনকোটেড, জিভের কি কালার সেটা দেখে বলতে পারবো। এগুলো বাবার থেকে শিখেছিলাম আমরা। তার নখ যদি এরকম ফোলা হয়ে থাকে, ফুলে থাকে, এরকম ফুলে থাকে, সেটাকে বলে ক্লাবিং। এই ক্লাবিং কিন্তু ক্রনিক অ্যাজমা রোগেরও একটা ইন্ডিকেটার। অনেক কিছু প্রয়োজনীয়তা থাকে দিদি, যেগুলোর জন্য টেস্ট লাগে না। একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর চোখের মধ্যে সেই মাইক্রোস্কোপ থাকবে, ক্লিনিক্যাল আই যেটাকে। একদমই তাই। 5000 বছর আগে ভাবুন না, আয়ুর্বেদে বলে গেছে, যেটা আজকের দিনে জন্ডিস রোগীদের ক্ষেত্রে বলা হয়, হারিদ্র নেত্র সবৃষং হারিদ্রাত্তং নখানন, রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয়, দাহ বিপাক দৌর্বল্য সাদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্ত শাকষ্ঠ শাখার সহায়তা। 5000 বছর আগে বায়োকেমিস্ট্রি ছিল না, প্যাথোলজি ছিল, কি ছিল? কিছুই ছিল না, মাইক্রোস্কোপও ছিল না। তখন বলছে কামলা অর্থাৎ পাণ্ডু অর্থাৎ জন্ডিস রোগের ক্ষেত্রে হলুদ বর্ণ ধারণ করে, হারিদ্র নেত্র সবৃষং, চোখ হলুদ বর্ণ ধারণ করে, হারিদ্রাত্তং নখানন, নোক এবং আনন অর্থাৎ মুখ হলুদ বর্ণ ধারণ করে, রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয়, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়, স্টুলের কালার চেঞ্জ হয়ে যায়, এবং স্কিন ব্যাঙের চামড়া অর্থাৎ ভেকবর্ণ ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়। এবং কি হয়, এবং তার পাশাপাশি কিন্তু দেখা যায় 5টা ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করে না, ভ্রম হয়, পঞ্চেন্দ্রিয় কাজ করে না, জন্য হতেন্দ্রিয়। দাহ বিপাক দৌর্বল্য, দাহ মিন্স জ্বালা করবে, হাতের চেটো, পায়ের চেটো, চোখ জ্বালা করবে। বিপাক দৌর্বল্য মানে তার মেটাবলিক প্রবলেম হবে, ডাইজেশনও প্রবলেম হবে, তার চিকিৎসার প্রয়োজন। আর কামলা পিত্তদোষকে আশ্রয় করে, কোষ্ঠ অর্থাৎ আমাদের পেট, শাখা অর্থাৎ হাত এবং পা, কোষ্ঠ শাখা শ্রয়াগতা, এই কোষ্ঠ এবং হাত পাকে আশ্রয় করে আগত হয় কোষ্ঠ শাখা শ্রয়াগতা। কে বলছে? বলছে মাধবকর তার সঠিক নিদানম গ্রন্থে, চরকের টিকাকার, চরক সংহিতা। এইভাবে বাবা দাড়ি কমা ফুল স্টপ, চরক সংহিতা, অশ্বত্থ সংহিতা, বাগভট সংহিতা পড়িয়েছেন। এবং ভাবুন, সায়েন্স নিয়ে পড়াশুনোর সাথে সংস্কৃত শিখতে হচ্ছে। বাবাদের দেবনাগরী না শিখলে তুই কোনোদিন আয়ুর্বেদ শিখবি না। তখন থেকে ওই তিতসন্তি শীতস্তম্ভী বসমস শব্দরূপ ধাতুরূপ চলছে। কোথায় মলিকুলার বায়োলজি, কোথায় বায়োকেমিস্ট্রি, সেখান থেকে
দেবনাগরী, মানে দুটো পড়াশোনা প্যারালালি চলে। একদম, এবং তার সাথে মডার্ন সায়েন্স। বাবা বলছেন ডাক্তার হতে গেলে তোকে 21st সেঞ্চুরির সায়েন্সকেও সাথে নিয়ে করতে হবে, লেটেস্ট স্টাডি প্রত্যেক দিন করবি, যেই দিন তুই পড়বি না তুই সেই দিনই বেঁচেই যাবি। প্রত্যেক দিন তুই যতক্ষণ ক্লিনিক করবি তার ডবল সময় যেন তুই স্টাডিতে দিতে পারিস। দুবেলা চেম্বার কোনোদিনও করবি না, তাহলে কিন্তু তুই নিজেকে আপডেট করতে পারবি না। মোবাইল ফোন যেমন নিজেকে আপডেট করতে হয়, প্রত্যেকটা ডাক্তারকে নিজেকে আপডেট করতে হয়। আজকে কি রিসার্চ হচ্ছে, আজকে কোন ওষুধের কি সাইড এফেক্ট বেরোলো, এই ওষুধের চেঞ্জে কী ওষুধ দেওয়া যেতে পারে, এই আপডেট না করলে আমরা ডাক্তারবাবুরা কিন্তু কখনোই নিজেদেরকে আপডেট করতে পারবো না। সে ব্যথা হলে একটা পেন কিলার আর একটা জেল লিখেই আমাদের থেমে যেতে হবে।